নেক্সট যেটা পড়বো আমরা ইন্সপিরেশন, শ্বাসবায়ু গ্রহণ, ইন্সপিরেশন। কারণ ব্রেদিং হচ্ছে দুটো পার্ট নিয়ে তৈরি, ইন্সপিরেশন আর এক্সপ্রেশন মূলত। এছাড়াও ফোর্সফুলটা তো রয়েছেই, সেটাও কিন্তু এর মধ্যেই পড়ে। তবে আমরা ইন্সপিরেশন আর এক্সপ্রেশন, প্রশ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস ত্যাগ। ইন্সপিরেশন কি বলছি, এনসিআরটি বলছি ইন্সপিরেশন ক্যান অকার ইফ দ্য প্রেশার উইদিন লাং। তাহলে আমি এখানে একটু লিখে রাখি, এটা হচ্ছে লাং, সেটাকে আমরা কি বলছি, ইন্ট্রা পালমোনারি প্রেশার, আই পি পি, ক্লিয়ার। ইন্ট্রা পালমোনারি প্রেশার এই ভেতরটা থেকে ধরি, লাং, এটা নয়। কি বলা হচ্ছে ইন্ট্রা পালমোনারি প্রেশার। আচ্ছা একটা জিনিস ভাবো, যে এই বেলুনটা তখনই ফুলবে যখন তুমি এখান থেকে হাওয়া প্রেশার করে করবে। তার মানে কি, এটা যেমন এইদিকে প্রেশার দিচ্ছে, ঠিক একই অপোজিট থেকে দিচ্ছে। এটা হচ্ছে বাইরের ব্যাপার, ঠিক আছে। এবার কোনো কারণে যদি আমি একটা ভ্যাকুয়াম সৃষ্টি করি, সেই ভ্যাকুয়ামের মধ্যে যদি বেলুনটাকে বসিয়ে যদি এখান থেকে হাওয়া বের করে নিই, তাহলে এটা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে হুড় করে হাওয়া ঢুকবে। তাহলে এর প্রেশারটা কমছে। কত না, অ্যাটমসফেরিক এয়ার প্রেশার হচ্ছে 760 মিলিমিটার অফ এইচজি, ঠিক আছে, বা 76 সেন্টিমিটার। তো এই প্রেশারটা থেকে যদি কম না হয়, থোরাসিক প্রেশারটা এমন করতে হবে, থোরাসিক চেম্বারটা এমন বাড়াতে হবে যে লাং পালমোনারি প্রেশার, ইন্ট্রা পালমোনারি প্রেশার, এই লাংয়ের ভিতরে ইন্ট্রা পালমোনারি প্রেশার অফ লাং ডিক্রিজ কত না 760 থেকে কমতে হবে। তো 70 সামান্য কমে যায়, কারণ এর এরিয়াটা বেড়ে যায়। এই এরিয়াটা যেই বেড়ে গেল, তখন কী হলো, প্রেশারটা কমে গেল 758। এনসিআরটিতে বলা নেই, কিন্তু সেটা বলা হচ্ছে ইন্সপিরেশন ক্যান অকার ইফ প্রেশার উইদিন লাং, দ্যাট ইজ ইন্টারপালমোনারি প্রেশার, এটুকু বলা আছে। কত হবে ইন্টারপালমোনারি প্রেশার 758 মিলিমিটার এইচজি ইজ লেস দ্যান অ্যাটমসফেরিক প্রেশার, সেটা আমরা জানি 760। দ্যাট ইজ দেয়ার ইজ এ নেগেটিভ প্রেশার ইন লাং। নেগেটিভ প্রেশার কেন বলা হলো না, কমে গেল সেই জন্য, উইথ রেসপেক্ট টু অ্যাটমসফেরিক প্রেশার। সিম্পলি এক্সপ্রেশন টেক্স প্লেস হোয়েন ইন্ট্রাপালমোনারি প্রেশার আইপিপি ইজ হায়ার, কত বাড়লো, 2 বেড়ে গেল, দেন অ্যাটমসফেরিক প্রেশার, তখন এক্সপ্রেশন হবে। তাহলে এই প্রেশারটা বাড়ানো কমানোর ক্ষেত্রে কে ঠিক করছে, দুটো মাসেল, মেইনলি দুটো মাসেল, ডায়াফ্রাম ডোম শেপের হয় আমরা জানি, অ্যান্ড এ স্পেশালাইজ সেট অফ মাসেল এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইন্টারকস্টাল হচ্ছে কমন, কেন ইন বিটুইন 2 রিবসে থাকে, সেই জন্য ইন্টারকস্টাল। তাহলে স্পেশালি সেট অফ মাসেল এক্সটার্নাল ইন্টারকস্টাল এবং ইন্টারনাল এক্সট্রাকস্টাল বিটুইন দ্য রিবস হেল্পস ইন জেনারেশন সাচ গ্রেডিয়েন্টস। তাহলে এই গ্রেডিয়েন্টসকে তৈরি করতে সাহায্য করে কি, মানে প্রেশার গেইন করতে সাহায্য করে ডায়াফ্রাম প্লাস এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাক্ট করলে কি হবে না, এর প্রেশার, তাহলে কি হচ্ছে, ঘটনাটা হচ্ছে বুকের দিকে উঁচু হয়ে যাচ্ছে, ছিল এরকম, যেই ডোম শেপেরটা নিচের দিকে নামলো, আর এখানে ইন্টারকস্টাল বাড়লো, তাহলে এটা এদিকে বাড়লো, হয়ে গেল চেম্বারটা এরকম বড় হয়ে গেল চেম্বারটা, তাহলে হু করে হাওয়া ঢুকবে, সেটা হচ্ছে ইন্সপিরেশন। ঠিক অপোজিট হচ্ছে নিজের জায়গায় ফিরে যাবে।
সেই জন্য ইন্সপিরেশন অ্যাক্টিভ প্রসেস, কনস্ট্রাকশন অফ মাসেল হয়, আর এক্সপ্রেশন প্যাসিভ। ইন্সপিরেশন ইজ ইনিশিয়েটেড, শুরু হয় কি বাই দ্য কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম অ্যান্ড হুইচ ইনক্রিজ দ্য ভলিউম অফ থোরাসিক চেম্বার ইন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। মানে এই যে থোরাসিক চেম্বার যদি হয় এটার এই অ্যান্টেরিয়র ওপর দিক আর পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র চেম্বারের দিক এক্সিস বরাবর এটা বাড়বে। কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল লিফটস আপ, কাকে না রিবস এবং স্টার্নামকে সামনের দিকে তুলে ধরবে উপরের দিকে, কজিং দ্য ইনক্রিজ অফ ভলিউম অফ থোরাসিক চেম্বার ইন ডরসো ভেন্ট্রাল অ্যাক্সিস। তাহলে অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিসকে বাড়াতে সাহায্য করছে ডায়াফ্রাম, আর ডরসো ভেন্ট্রাল এটা ডরসাল সাইড, এটা ভেন্ট্রাল সাইড, এটা অ্যান্টেরিয়র মানে মাথার দিকে, এটা পোস্টেরিয়র মানে পায়ের দিকে। তাহলে এই ডরসো ভেন্ট্রাল সাইডকে ইনক্রিজ করতে সাহায্য করছে কে না ইন্টারকস্টাল। কোন ইন্টারকস্টাল? এক্সটার্নাল। কারণ আমরা জানি এই যে রিবস দুটো, এই রিবস দুটো বাইরের যে এক্সটার্নাল যখনই কন্ট্যাক্ট করবে তখনই কী করবে না, এটা যখনই কন্ট্যাক্ট করলো দেখো এটাকে নিয়ে আসবে আরও, মানে এটা বাইরের দিকে ঠেলে দেবে, তখন কী হবে ভেন্ট্রো ডরসাল পজিশন অ্যাক্সিস বরাবর এটা বাড়বে। আলটিমেটলি কী হলো, ভলিউমটা প্রচণ্ডভাবে বেড়ে গেল। তো ভলিউম বাড়লে আমরা জানি চাপ কমবে, তাই না? এই ডায়াগ্রামটা এনসিইআরটিতে আছে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে রিবস অ্যান্ড স্টার্নাম রেইজড, তাহলে কার জন্য হলো, এটার কারণটা কি? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাকশন। আর এই দিকে কী হলো, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে, তাহলে এটা লংগিটিউডিনাল, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে মানে লংগিটিউডিনালি, মানে এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বাড়াচ্ছে, আর এই এক্সটার্নাল ইন্টারকস্টাল এটা কী করছে, ভলিউম বাড়াচ্ছে হচ্ছে তোমার ডরসো ভেন্ট্রাল পজিশন, এটা ডরসাল সাইড, এটা ভেন্ট্রাল সাইড রিবকেসের মধ্যে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আর যখন এক্সপ্রেশন হবে ঠিক অপোজিট, রিল্যাক্স, নিজের জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে ইন্সপিরেশন হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ। কারণ রিল্যাক্স করছে, নট অন্য কিছু না। রিল্যাক্স মানে কি নিজের জায়গায় ফিরে আসছে, আর এটাও অরিজিনাল পজিশনে ফিরে আসছে। কেন ফিরে আসছে না, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল রিল্যাক্সড অবস্থায় যাচ্ছে, সেই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল রিল্যাক্সড অবস্থায় আসছে, সেই জন্য এটা প্যাসিভ। ক্লিয়ার? তো এইটা দুটো যখনই রিল্যাক্সড হচ্ছে তখন ভলিউম ডিক্রিজ করছে, যার ফলে ভলিউম ডিক্রিজ করা মানে কি প্রেশার বাড়বে, ভলিউম ডিক্রিজ করবে। আর এই ইন্সপিরেশনে কী হবে, ভলিউম ইনক্রিজ করছে, প্রেশার ডিক্রিজ করছে, যার ফলে বাইরের প্রেশার অনেক বেশি, অ্যাটমসফিয়ারিক প্রেশার, যার ফলে 760, আর এর ভেতরের প্রেশার কত 758 মিলিমিটার এসজি। আর এর ক্ষেত্রে কী হচ্ছে না, ভেতরের প্রেশার যেহেতু বাড়লো, ভেতরের প্রেশার হয়ে গেল কত 762, আর বাইরের প্রেশার তো 760 আছে। তাহলে এই যে প্রেশার বাড়লো যার জন্য এটা বেরিয়ে যাচ্ছে। আরেকটা যে ফোর্সফুলের ক্ষেত্রে কী হয় না, যখন ফোর্সফুলের কি অ্যাবডোমিনাল মাসেল এবং ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাক্ট করে, তাহলে সেটাও কিন্তু অ্যাক্টিভ, তখন কি হচ্ছে না প্রেশারটা আরও বাড়ছে, এর ভিতরে প্রেশারটা তখন আরও বাড়বে। যখন ফোর্সফুলি হবে তখন হবে 764 মিলিমিটার অফ এসজি। এবার আমরা ইন্সপিরেশনে আছি, সেই জন্য আমি ইন্সপিরেশন পড়ছি। কিন্তু ওভারঅল ইনক্রিজ ইন থোরাসিক ভলিউম কজ সিমিলার ইনক্রিজ ও পালমোনারি। কারণ অ্যানাটমিক্যালি আমরা পড়েছি যে থোরাসিক চেম্বার ইনক্রিজ করলে ঠিক একইভাবে রিলেটেড হয় কি না পালমোনারি যে এরিয়াটা চেম্বারটা সেটাও ইনক্রিজ করবে। ইনক্রিজ ইন পালমোনারি ভলিউম ডিক্রিজ ইন্ট্রা পালমোনারি প্রেশার, সেটা কত না 758, ঠিক আছে, লেস দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেশার কত 760, হুইচ ফোর্স দ্য এয়ার ফ্রম আউটসাইড টু মুভ
ইন্টু লাং, দ্যাট ইজ ইন্সপিরেশন। এটা তো বুঝিয়ে দিয়েছি। এবার ইনহেলেশনে কী হয় না, যেটা হয় এটা হচ্ছে এক্সট্রা নোট। ইনহেলেশনে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল কি রিল্যাক্সড অবস্থায় থাকে, ভালো করে বুঝতে হবে। ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল কোনো কাজ করে না এক্সপ্রেশনে। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাক্ট করলে মানে অ্যাক্টিভ অবস্থায় থাকলে। রিব কেস মুভস আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ডস, ঠিক আছে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে এবং ফ্ল্যাটেন হচ্ছে, তাহলে মুভ থোরাসিক ক্যাভিটি। প্রেশার অ্যালভিওলাই ডিক্রিজ হচ্ছে, এয়ার মুভস ইন অ্যালভিওলাই, তাহলে যখন ডিক্রিজ হচ্ছে বাইরের থেকে ভেতরে বায়ু ঢুকছে। এখানে কতগুলো পয়েন্ট আছে আউট অফ এনসিআরটি, যেটা একটু তোমাদের দেখতে হবে। সেটা হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশনে কী বলা হচ্ছে, ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস বিকজ ইন দিস প্রসেস মাসেল কন্ট্রাকশন টেক্স প্লেস। কোন কোন মাসেল? ডায়াফ্রাম অ্যান্ড এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ক্লিয়ার? এক্সপ্রেশন ইজ এ প্যাসিভ প্রসেস বিকজ ইন দিস প্রসেস মাসেলস আর রিল্যাক্স। কোনটা না, সেম মাসেল রিল্যাক্স করছে। ক্লিয়ার? এখানে কোনো মাসেল কিন্তু এক্সপ্রেশনে কন্ট্যাক্ট করে না, ইন্টারনাল মাসেলটাও করবে না। ফোর্স এক্সপ্রেশন যদি তাহলে সেটা অ্যাক্টিভ। 64, তাহলে এটা ছিল এক্সপ্রেশনে কত হয়েছে 762, আর ইন্সপিরেশনে 758, আর নর্মাল যেটা বায়ুমণ্ডলের চাপ 760। এইটুকু একটু বুঝলেই ক্লিয়ার হয়ে গেল। তাহলে এক্সপ্রেশনে কী হচ্ছে, ইজ ফোর্স এক্সপ্রেশনে যখন আমরা অতিরিক্ত করি, ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস বিকজ ইন দিস প্রসেস অ্যাবডোমিনাল অ্যান্ড ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস কন্ট্রাকশন অকার। ঠিক আছে, যেটা এতক্ষণ বলেছি সেটা আমি নোটি আকারে দিলাম। নেক্সট হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে বায়ু ত্যাগ। মূলত এক্সপ্রেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বায়ু ত্যাগ। এক্সপ্রেশন রিল্যাক্সেশন অফ ডায়াফ্রাম অ্যান্ড ইন্টারকস্টাল মাসেল। দেখো এইখানে একটা কথা বলেছে, ইন্টারকস্টাল মাসেল, এক্সটার্নাল বা ইন্টারনাল কোনো আলাদা করে বলেনি, তার মানে কি দুটোই। এনসিআরটি যারা লেখেন তারা বেশি কথা বলেন না, বেশি লিখতেও চান না, অলস প্রকৃতি ধরে নিতে পারো। অর্থাৎ তোমাকে বুঝে নিতে হবে। রিল্যাক্সেশন কী করছে, ডায়াফ্রাম রিল্যাক্সেশন হচ্ছে। আর কার রিল্যাক্সেশন হওয়ার কথা? তার রিল্যাক্সেশন হওয়ার কথা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। আর ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল সে তো রিল্যাক্স অবস্থায় ছিল, ইন্সপিরেশনও রিল্যাক্স অবস্থায়, এক্সপ্রেশনও রিল্যাক্স অবস্থায়। সেই জন্য বলা হচ্ছে রিল্যাক্সেশন অফ diaphragm and intercostal muscles returns the diaphragm and sternum to their normal position, আগের জায়গায় চলে আসলো, and reduce thoracic volume, কমিয়ে ফেললো, and thereby pulmonary volume। যখন thoracic volume কমে যাচ্ছে অটোমেটিকলি পালমোনারি ভলিউম কমে যায়। আসলে তাহলে আমরা শ্বাস গ্রহণ করি না বাধ্য হই শ্বাস গ্রহণ করতে? আসলে আমরা বাধ্য হই শ্বাস গ্রহণ করতে। আমাদের বায়ু ফুসফুসে বায়ু কিন্তু আমরা গ্রহণ করতে হয় না, ফুসফুসে বায়ু ফোর্সফুলি এমনি আসে। কি করি না, আমরা ভ্যাকাম ক্রিয়েট করি, প্রেশার নামিয়ে দিই। প্রেশারটা যখন ডিক্রিজ করে তখন বাইরের প্রেশারে ফোর্স থাকে বলে অটোমেটিকলি বায়ু ভিতরে প্রবেশ করে। অতএব এই যে বায়ু ভিতরে প্রবেশ করে এটা কিন্তু কী হয়, পরোক্ষভাবে করছি আমরা, মানে আমরা কী করছি, ভ্যাকুয়াম সৃষ্টি করছি। দিস লিডস টু অ্যান ইনক্রিজ ইন্ট্রাপালমোনারি প্রেশার, ঠিক আছে, টু স্লাইটলি অ্যাভব অ্যাটমসফিয়ারিক প্রেশার। কত বলে দিয়েছি, কত হবে 762, কজিং এক্সপালশনস অফ এয়ার ফ্রম লাং, সেটা হচ্ছে এক্সপ্রেশন। এই ডায়াগ্রামটা খুব ভালো করে দেখবে, এটা স্পেশালি তোমাদের জন্য তৈরি করা। ব্রেদিং সাইকেল, ইনহেলেশন মানে ইন্সপিরেশন, আর হচ্ছে এক্সহেলেশন কজড বাই চেঞ্জ অফ অ্যালভিওলার প্রেশার। কী করছি, ডিউরিং নর্মাল কোয়েট, যখন নর্মাল ইনহেলেশন হচ্ছে, নর্মাল ইনহেলেশন দ্য ডায়াফ্রাম
এক্সটার্নাল ইন্টারকস্টাল কন্ট্রাক্ট ডিউরিং লেবার ইনস্পিরেশন, যখন আমরা ফোর্সফুললি ইন্সপিরেশন করি। যেমন আমরা নর্মাল নিচ্ছি, নর্মাল যেটা হচ্ছে টাইডাল ভলিউম 500 ml, 500 ml এয়ার নিচ্ছি টাইডাল ভলিউম, তারপর ফোর্সফুলি যখন করছি তখন ইনহেলেশন করছি কি, মানে এটা তোমরা নিজে কত আসন করার সময় করে, তখন কিন্তু অন্য কিছু মাসেল আছে একটু মনে রাখো, স্টার্নোক্লিডোম্যাস্টয়েড, তার মানে স্টারনামের সঙ্গে যুক্ত, পরিষ্কার বলছি, স্টার্নোক্লিডোম্যাস্টয়েড আর স্কেলারিস অ্যান্ড পেক্টোরালিস মাইনর নট মেজর মাসেলগুলো পরে দেখাচ্ছি কন্ট্রাক্ট করছে। তাহলে ডিউরিং ফোর্সফুলি ইনহেলেশন, তাহলে কী কী মাসেল একটু মনে রাখার চেষ্টা করো। এটা অবশ্য এনসিআরটিতে নেই এবং নিটের জন্য না, বাই চান্স যদি কোশ্চেন পড়ে তাহলে আমি মাসেলটা দেখাবো পরে। ক্লিডোম্যাস্টয়েড, স্ক্লেনেস আর হচ্ছে পেক্টোরালিস মাইনর, এই তিনটে করবে। এবং থোরাসিক ক্যাভিটি কী হলো না, ইনক্রিজ ইনসাইড ভলিউম, লাং এক্সপান্স করলো, অ্যালভিওলার প্রেশার ডিক্রিজ করলো, এই যে এখানে লিখেছি 750 মিলিমিটার রয়েছে, তাহলে ইনহেলেশন হলো। ডিউরিং নর্মাল উইথ এক্সটেনশন, যখন নর্মাল এক্সটেনশন করলে ডায়াফ্রাম এক্সটার্নাল ইন্টারকস্টাল রিল্যাক্স হলো, কিন্তু যখন ফোর্সফুলি এক্সটেনশন হবে অ্যাবডোমিনাল মাসেল ইন্টারকস্টাল মাসেল কন্ট্যাক্ট করবে। ক্লিয়ার হয়েছে? থোরাসিক ক্যাভিটি এইগুলো কিন্তু এক্সট্রা, মানে যখন আমি ফোর্সফুলি করছি তাতেও কিন্তু আমার কী হবে না, এখানে যেমন এটা হচ্ছে ফোর্সফুলি, যখন ফোর্সফুলি ইন্সপিরেশন ফোর্সফুলি, আর এটা হচ্ছে ফোর্সফুলি এক্সপ্রেশন। দুটোর ক্ষেত্রেই কিন্তু, এর ক্ষেত্রে যেমন ভলিউম বাড়বে, এর ক্ষেত্রে ভলিউম কমবে। থোরাসিক ভলিউম ডিক্রিজ ইন সাইজ, এবং সেখানে কী হবে, প্রেশারটা বেড়ে গিয়ে কত 62 মিলিমিটার বেশি হলো, যার ফলে এইভাবে ব্রিদিং সাইকেলটা হতে থাকে। ক্লিয়ার? We have the ability to increase the strength of inspiration and expiration with the help of additional muscles in the abdomen. এখানে কিন্তু এইটুকু কথা এনসিআরটি বলছে যে আমরা কিন্তু আমাদের ক্ষমতা আছে ইন্সপিরেশন এক্সপ্রেশনকে বাড়িয়ে দেওয়ার জন্য, মানে পরিমাণটাকে, ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ ইন্সপিরেশন এক্সপ্রেশন উইথ দ্য হেল্প অফ অ্যাডিশনাল মাসেল ইন অ্যাবডোমেন। অ্যাবডোমেনের ক্ষেত্রে হচ্ছে এক্সপ্রেশন, কিন্তু অ্যাবডোমেন মাসেল কখনো ইন্সপিরেশনে সাহায্য করে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ফোর্সফুল এক্সপ্রেশনে অ্যাবডোমেন মাসেল, ফোর্সফুল ইন্সপিরেশনে কখনো অ্যাবডোমেন মাসেল নয়, তার পাশের যে মাসেলগুলো আছে সেগুলো। অন অ্যান অ্যাভারেজ এ হেলদি ম্যান কত ব্রেথ করে, 12 থেকে 16 বার। তার মানে 2 সেকেন্ডস হচ্ছে ইন্সপিরেশন অ্যান্ড 3 সেকেন্ড হচ্ছে এক্সপিরেশন। টোটাল হচ্ছে 5 সেকেন্ড হচ্ছে সাইকেল, 5 সেকেন্ড হচ্ছে সাইকেল। তাহলে মোটামুটি আমরা তাহলে 5 সেকেন্ড যদি হয়, 60 সেকেন্ডে মানে 12 বার। নর্মাল হচ্ছে 12 বার আমরা সাইকেল করি, সেই জন্য ব্রেথ 12 to 16, কিছু কিছু ক্ষেত্রে 16 পার মিনিটস হয়। এবার যেখানে আমরা দেখব ইন্সপিরেশনে কোর মাসেল কী কী থাকে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কোনটা না, এই যে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ডায়াফ্রাম কোনটা না, এর ভেতরে ডায়াফ্রাম। ক্লিয়ার? আর যে অ্যাক্সেসরি মাসেল যদি হয়, এই যে এতক্ষণ যেটা বললাম স্টার্নোক্লিডোম্যাস্টয়েড, স্টার্নোক্লিডোম্যাস্টয়েড হচ্ছে এই মাসেলটা, এখানে লেবেলিং করা নেই। স্টার্নোক্লিডোম্যাস্টয়েড স্টারনামের সঙ্গে যুক্ত থাকে, এই যে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড। স্ক্লিনেস মাসেল, এক্সটার্নাল ইন্টারকস্টাল। ক্লিয়ার? ডায়াফ্রাম এবং ইন্টারনাল ইন্টারকস্টাল, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, এবং যেটা হচ্ছে এক্সপ্রেশন মানে শ্বাস ত্যাগের ক্ষেত্রে কোর মাসেল কি,
ইন্টারনাল ইন্টারকস্টাল কী করবে, ইন্টারকস্টাল পুল ডিপস ডাউন, নিচের দিকে নামাবে। এগুলো হচ্ছে কি, এটা এটা কিন্তু এইখানে যেটা লেখা আছে এই কোর মাসেলের মধ্যে কিন্তু এটা পড়ে না, এটা কিন্তু ভুল লেখা আছে। হ্যাঁ, এটা এটা পরের নোটে ছাড়িয়ে দেবো আমি। ইন্টারনাল ইন্টারকস্টাল কোর মাসেলের মধ্যে পড়বে কেন এক্সপ্রেশনে এ নর্মাল অবস্থা থাকবে, পুল করবে কখন, ফোর্সফুলি। ঠিক আছে, এইটা ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল হচ্ছে ফোর্সফুলি যখন এখানে হবে এবং রিপস ডাউন করবে, আর ডায়াফ্রাম হচ্ছে রিডিউস করবে ক্যাভিটি। ঠিক আছে, রিল্যাক্স অবস্থায় থাকবে। এখানে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল হচ্ছে রিল্যাক্সড, এখানে বললে ভালো হতো এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল রিল্যাক্সড। আর অ্যাক্সেসের মানে কি অ্যাবডোমালিস আর কোয়াড্রেটাস লুম্ব্রাম যেটা আছে সেটা এই মাসেলগুলো, আর অ্যাবডোমিনাল মাসেলের কতগুলো পার্ট আছে। তাহলে একটা ক্লিয়ার ফোর্সফুলির জন্য অ্যাবডোমিনাল মাসেল দরকার আর এক্সপ্রেশনের জন্য। এখানে কিন্তু ডায়াগ্রাম যেগুলো দেওয়া আছে খুব ভালো করে দেখে নিই, প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার। এলিভেট স্টার্নাম আর স্ক্লারিস গ্রুপ কী করবে, যে গ্রুপ আছে এলিভেট আপার রিবস, উপরের রিবসগুলো এলিভেট করবে। হ্যাঁ, আর পেক্টোরালিস মাইনরটাকে এখানে দেখানো হয়নি, পেক্টোরালিস মাইনরটা এই ডায়াগ্রামটাকে দেখানো হয়েছে, এই যে পেক্টোরালিস মাইনর এটা কিন্তু কাজ করবে ফোর্সফুল ইন্সপিরেশনে। এবং নর্মাল যে ব্রিদিং এক্সপ্রেশনে কী কী মেসেল কাজ করে সেটা আমরা পড়েছি। এখানে যে যদি আমরা ফোর্সফুলি করি তাহলে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল এগুলো পুল করবে, আর হচ্ছে অ্যাবডোমিনালিস যেগুলো সেটা হচ্ছে প্রেশার করবে। তাহলে কী হবে না, ফোর্সফুলি এক্সপ্রেশন করবে। দ্য ভলিউম of air involved in breathing movements can be estimated using spirometer। তাহলে এই ভলিউম অফ এয়ার কতটুকু ঢুকছে বেরোচ্ছে সমস্ত কিছু আমরা মাপতে পারি যে যন্ত্রের সাহায্যে, তাকে বলে স্পাইরোমিটার। এর আরেকটা নাম হচ্ছে পালমোমিটার, এটা মনে রাখতে পালমোমিটারও বলা হয়। হুইচ হেল্পস ক্লিনিক্যাল ডিজিজ, বিভিন্ন যে শ্বাস ঘটিত যে বিভিন্ন প্রবলেম দেখা দেয় এর অ্যাসেসমেন্ট থেকে আমরা পালমোনারি ফাংশন আমরা জানতে পারি। তো এইখান থেকেই পরের দিন শুরু করব রেসপিরেটরি ভলিউম। তো এইখানে এইটুকু পড়িয়ে দিলাম। পরের দিন থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে রেসপিরেটরি ভলিউম, কী ধরনের ভলিউম থাকে এগুলো, এটা কেন আজকে আর সময়ও নেই, এটা ভালো করে একবার বই দেখে নিও, তাহলে আমার পড়াতে সুবিধা হবে। একটু ক্রিটিক্যাল আছে কিন্তু বুঝতে পারলে আর কোনো ক্রিটিক্যাল নেই।